তো বেশ কিছু ঘটনা পরিবর্তন হতে চলেছে এবং এই পরিবর্তনগুলো আমি আপনাদেরকে একেবারে দেখাবো। সেই কারণে কিন্তু একদম স্ক্রিন নিয়ে বসেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন ভিডিওটা। আর একেবারে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনি নিজেই অনেক কিছু মিলিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, আমি আপনাকে একদম সঠিক কথা বলছি, আপনি মিলিয়ে ফেলতে পারবেন। দেখুন, আজকে 2 তারিখ, 2রা এপ্রিল যেদিন আমি ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা আপনি 3 তারিখে পাবেন। তো ওই ভিডিওটা হয়তো একটু আগে দেওয়া উচিত ছিল, কিন্তু সময়ের অভাবে দিতে পারিনি। তো যাই হোক, অসুবিধা কিছু নেই, কারণ যদি 3 তারিখেও পান তাতে কোনো সমস্যা নেই। যাই হোক, ঘটনায় আসি। আজ 2রা এপ্রিল 2026 3:37 অর্থাৎ বেলা 3:37 বা 3:37 PM কি হয়েছে? মঙ্গল ট্রানজিট করেছে কোথায় না মীন রাশিতে। দেখতেই পাচ্ছেন এই মীন রাশিতে কিন্তু ট্রানজিট ঘটেছে এবং 0 ডিগ্রি 0 ডিগ্রি 11 মিনিট 23 সেকেন্ডে সেই মুহূর্তে অবস্থান করেছে। যেই মুহূর্তে আমি ডেটাটা নিয়েছি, অর্থাৎ যখন ঘড়িতে 8:30 বাজে, এবং এটা কলকাতার সময় অনুসারে ধরা হয়েছে। এবং কলকাতার সময় অনুসারে 3:37 PM মঙ্গল ট্রানজিট করেছে কোথায় না মীন রাশিতে। এবার দেখুন, মীন রাশিতে যখনই ট্রানজিট করছে, মীন রাশিতে সঙ্গে সঙ্গে কাকে পাচ্ছে? দেখুন, স্যাটার্ন রয়েছে বা শনি রয়েছে, পাশে রয়েছে সান অর্থাৎ সূর্য রয়েছে। এবারে ঘটনা হচ্ছে, অনেক ভিডিও আপনি দেখতে পাবেন এই মুহূর্তে 3টের বোধহয় কনজাংশন হয়ে যাচ্ছে এই জাতীয়। এই মুহূর্তে সানের সঙ্গে স্যাটার্নের কনজাংশন রয়েছে, ক্লোজ কনজাংশন রয়েছে। এমনিতেই স্যাটার্নের সঙ্গে যে কোনো প্ল্যানেটের কনজাংশন বা যখন পাশাপাশি থাকে বা এক ঘরে থাকে, সেটাকে নিয়ে কিন্তু বৈদিক অ্যাস্ট্রোলজিতে অনেক ধরনের ঘটনা বলা হয়। তো এখন বৈদিক অ্যাস্ট্রোলজির যে ঘটনাগুলো বলা হয় সেইগুলো কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতন নয়, সেগুলো অবশ্যই যা যুক্তি রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমি যে কথাগুলো বলবো আপনাকে, সেই কথাগুলো শুনলে আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সবসময় কিন্তু আমরা স্যাটার্নের সঙ্গে যে দোষগুলো বলে দিই, সবটাই যে কার্যকরী হয় এমনটা কিন্তু নয়। তবে স্যাটার্নের সঙ্গে যখন মার্সের বা মঙ্গলের ক্লোজ কনজাংশনে আসবে, তখন কিন্তু ঘটনাগুলো আরো বাড়তে থাকবে এবং আমি আপনাকে বলে দেব কি কি ঘটনা ঘটবে, কি ঘটতে পারে না পারে সবটাই। তো দেখুন, এই মুহূর্তে আমরা পাচ্ছি কোথায়? মঙ্গল এবং আমি সূর্যকে বাদ দিচ্ছি, মঙ্গল এবং তার সঙ্গে শনি এক ঘরে বসে রয়েছে। শনি রয়েছে 11 ডিগ্রি 36 মিনিট 21 সেকেন্ডে, মঙ্গল রয়েছে 0 ডিগ্রি 11 মিনিট 23 সেকেন্ডে। এখন কি ক্লোজ কনজাংশন হচ্ছে? এখন না, এখন ক্লোজ কনজাংশন কিন্তু হচ্ছে না। এটাকে অনেক ক্ষেত্রে অনেকেই বলেন যে এটা কনজাংশন বলেন, তার এফেক্ট পড়ে অবশ্যই, আমি কারো কথাই অস্বীকার করছি না। তাদেরও কিন্তু এটারও কিন্তু প্রভাব পড়ে, কিন্তু প্রভাবটা অনেক কম পড়ে। তাহলে প্রভাবটা কখন বেশি পড়ে? প্রভাবটা পড়ে তখনই যখন এরা একেবারে কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে। অর্থাৎ আমি যদি এটাকে ডিলিট করে দিই বা এটা যদি থাকে পাশাপাশি, কোনো অসুবিধা নেই। এবং তার সঙ্গে সঙ্গে যদি আমি আরো বেশ কয়েকটা ঘটনা দেখিয়ে দিই, দেখুন আমি আরো একটা চার্ট এখানে ইনসার্ট করলাম। সেই চার্টটাতে কি দেখাচ্ছে দেখুন, এখানে মঙ্গল রয়েছে 4 ডিগ্রি 27 মিনিট 2 সেকেন্ডে, শনি রয়েছে 12 ডিগ্রি 16 মিনিট 52 সেকেন্ডে। অর্থাৎ এদের মধ্যে কিন্তু একটা ডিগ্রির ব্যবধান 8 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। এবং এটাও কিন্তু কলকাতার এলাকাতে নেওয়া, এবং যেটা কবে ঘটছে না 8ই এপ্রিল 2026। তার মানে হলো যেটা 8ই এপ্রিল 2026 থেকে ঘটনাগুলো স্টার্ট হবে। এবারে ঘটনাগুলো চলবে কতদিন? ঘটনাগুলো চলবে কতদিন সেটাই একটা বড় প্রশ্ন। আমি যেটা ক্লিক করেছি একদম এক্সাক্ট সেটাই, অর্থাৎ 3রা মে। যদি আমি ঘটনাটা দেখিয়ে দিই তাতে করে একদম পরিষ্কার হয়ে যাবে আপনাদের, এবং এর ফলে কি কি ঘটনা ঘটবে সেইগুলো আমি আপনাকে বলে দেব। এটা কিন্তু কম বেশি সবার জীবনেই ঘটবে। এবারে যাদের শনি মঙ্গল চার্টে খারাপ রয়েছে তাদের বেশি ঘটবে। তাহলে আমরা কি পেলাম? 8ই এপ্রিল থেকে শুরু করে মে মাসের 3 তারিখ, ইয়েস একেবারে 3 তারিখে শনির সঙ্গে মঙ্গলের দেখুন পার্থক্য কত হচ্ছে। শনি থাকছে 15 ডিগ্রিতে, 15 ডিগ্রি 14 মিনিট 9 সেকেন্ডে। আর মার্স থাকছে, অর্থাৎ মঙ্গল থাকছে 23 ডিগ্রি 46 মিনিট 11 সেকেন্ডে। অর্থাৎ এদের মধ্যে যে গ্যাপ রয়েছে দেখতে পাচ্ছি আমরা, গ্যাপটা কিন্তু 8 ডিগ্রির বেশি হয়ে যাচ্ছে। 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 একদম 8 ডিগ্রি হচ্ছে। এবং এটা আমরা কত তারিখের ডেটা নিয়েছি? 3রা মে। এবং 3রা মের পরে 4ঠা মে একদম সকাল থেকে কিন্তু এই ক্লোজ কনজাংশনটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। যদিও বা কেপি অ্যাস্ট্রোলজিতে যদি আমরা দেখি, কেপি অ্যাস্ট্রোলজির মতে এই গন্ডগোলটা আবার একটু অন্য ধরনের। এই ঘরটা শুরু হচ্ছে 17 ডিগ্রি থেকে,
তাই হিসাব মতন এই ঘরটা যেহেতু 17 ডিগ্রি থেকে শুরু হচ্ছে আর এটা 15 ডিগ্রিতে রয়েছে, তাই হিসাব মতন কিন্তু পাশাপাশি নেই। এই জিনিসটাও কিন্তু প্রভাব পড়ে, অর্থাৎ স্যাটার্ন হিসাব মতন আবার কিন্তু আগের ঘরটাকে ইন্ডিকেশন করবে। তাই এখানেও কিন্তু ক্লোজ কনজাংশন সেই জায়গায় দাঁড়াচ্ছে না। আমি বাদ দিলাম সেই সমস্ত কথা, কারণ এগুলো অত্যন্ত জটিল বিষয়, কারণ এই কথাগুলো অনেকে শুনতে অভ্যস্ত নয়। যেহেতু শুনতে অভ্যস্ত নয়, তাই স্বাভাবিকভাবে অনেকে বলবে যে এই ভাই কি বলছে এইসব, এই তো হয় না, এগুলো তো হয় না, হতে পারে না। তো আমি সেই বিতর্কেও যাচ্ছি না। আমি কেপির যে সিস্টেম, আমরা যে রাশিফলগুলো বলি, সেখানে অবশ্যই বৈদিক সিস্টেমেই থাকে, কিন্তু কেপি সিস্টেমেও মাঝে মধ্যে আমরা ইনসার্ট করে ফেলি, কেপি সিস্টেম বলি তার মধ্যে। তো যে কারণে কিন্তু অনেকগুলো ঘটনা হয়। কেপি কিন্তু অনেক সায়েন্টিফিক পদ্ধতিতে এগোয়। এবারে দেখুন 3রা মে 2026 কিন্তু এই ঘটনাটা থাকছে এবং 4ঠা মে পুরোপুরি কেটে যাচ্ছে। এবারে মঙ্গলের সঙ্গে স্যাটার্নের যে যোগ, এর ফলে কি ঘটনা ঘটে সেটা আমি আপনাকে প্রথমেই বলে দিই, তারপরে কিন্তু আপনি মেলাবেন। অর্থাৎ 8 তারিখ থেকে মে মাসের 3 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই যে লম্বা সময়টা, এই সময়টাতে কি হবে, দুটো প্ল্যানেট পাশাপাশি থাকার ফলে একটা বেশ কিছু ঘটনা ঘটবে। এবং যেহেতু মঙ্গলকে একটা শুভকারক গ্রহ বলা হয় এবং তার স্পিড অনেক বেশি, একটা মঙ্গল মানেই হচ্ছে আপনার তার তেজ প্রবল, প্রচণ্ড শক্তিশালী, দ্রুততার সঙ্গে ঘুরে বেড়ায়। একটা রাশি থেকে আরেকটা রাশিতে যেতে 45 দিন মাত্র সময় লাগে। অর্থাৎ মঙ্গল হচ্ছে একটা ফাস্ট মুভিং প্ল্যানেট, একটা রাশি থেকে আরেকটা রাশিতে যেতে তার সময় লাগবে মাত্র 45 দিন। সেখানে স্যাটার্ন বা শনি, সে কিন্তু স্লো মুভিং প্ল্যানেট, অর্থাৎ এর গতি কিন্তু অনেক স্লো। এই 2.5 বছর সময় লাগায় একটা রাশি থেকে আরেকটা রাশিতে যেতে। তো যেহেতু এটা একটা স্লো মুভিং প্ল্যানেট আর একটা ফাস্ট মুভিং প্ল্যানেট, তাই এদের দুজনের মধ্যে মিল হয় না। পাশাপাশি মঙ্গলকে শুভকারক গ্রহ বলা হয় এবং শনিকে কিন্তু অশুভকারক গ্রহ বলা হয়। তাই স্বাভাবিকভাবেই কিন্তু এই দুজনের কনজাংশন থাকলে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে। তো এই ঘটনাগুলো কিরকম, দেখুন বৈদিক অ্যাস্ট্রোলজিতে এই ঘটনাগুলোকে কিন্তু অনেক ধরনের ঘটনা হিসাবে দেখা হয়েছে এবং এর ফলে কি কি ঘটে, এই যোগটা কি হয়, এটা একটা অশুভ এবং ক্ষুরো যোগ হিসাবে বিবেচনা করা হয়। তার কারণ আমি প্রথমেই বলে গেছি যে শনি একটা ধীরগতি প্ল্যানেট, শীতল প্ল্যানেট, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মঙ্গল হচ্ছে আপনার একটা দ্রুতগামী প্ল্যানেট এবং আগ্রাসী আগুনের মতন শক্তি রয়েছে। সেই জন্য কিন্তু এদের দুজনের মধ্যে ম্যাচ খায় না, তাই এদের শক্তি একে অপরের বিপরীত। তাই কি হয়, অন্তর্দ্বন্দ্ব, চাপ, সংঘর্ষ, এই সমস্ত জিনিসপত্র তৈরি হয়। এবারে এর ফলে কি কি ঘটনা ঘটবে, তো ঘটনাগুলো যেগুলো ঘটবে কিরকম ফল দেবে, তো ফল কিরকম দেবে, দেখুন এটা রয়েছে প্রথম কথা জল রাশিতে। আর জল রাশি বলতে কি, এখন অনেকে যারা অ্যাস্ট্রোলজি জানেন না তারা বলবেন জল রাশি কি। দেখুন অগ্নি, পৃথ্বী, বায়ু, জল নিয়েই কিন্তু আমাদের গোটা ইউনিভার্স তৈরি। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা রাশির মধ্যেও কিন্তু অগ্নি, পৃথ্বী, বায়ু, জল রয়েছে। তো মীন রাশি জল তত্ত্বের রাশি, তো এটুকুই জেনে রাখুন যে মীন রাশি হলো জল তত্ত্বের রাশি। তো এবারে কি ঘটছে, জল তত্ত্বের রাশি মানে সেটা কিন্তু শুভ ফলদায়ক, অর্থাৎ সেটা কিন্তু ফ্রুটফুল, যে কোনো ফলই দেবে, সে যে ফলই দিক না কেন সেই ফলটা কিন্তু অনেক ভালো দিতে পারে এবং শুভ ফলগুলো ভালো দেয়। অশুভ ফলগুলো যে দেয় না এমনটা কিন্তু না, অশুভ ফলগুলো দেয়। তো যাই হোক, এখন কোন ঘরে বসে রয়েছে তার থেকেও কি ঘটনা ঘটছে সেগুলো আমি আপনাকে বলছি। তারপরে আমি আসছি দৃষ্টির প্রসঙ্গে এবং তার সঙ্গে আসব কোন রাশির উপর কি প্রভাব পড়বে। তো বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে তবে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং আপনি যদি অ্যাস্ট্রোলজিতে নলেজ নাও রাখেন তাও কিন্তু আপনি অনেকটা বুঝে যাবেন যে অ্যাস্ট্রোলজি জিনিসটা কি, কেন হয়, কিভাবে ঘটে, সবটাই। তো যাই হোক, তো কি ঘটনা ঘটতে পারে এই সময়টাতে, কি হবে, ভালো দিক কোনটা রয়েছে, এই সময় প্রচুর পরিমাণে পরিশ্রম হবে, তারপরে কঠিন পরিস্থিতিতেও লড়াই করার ক্ষমতা বজায় থাকবে, তারপরে টেকনিক্যাল কিংবা মেকানিক্যাল কাজে দক্ষতা আসবে। কিন্তু কতগুলো অশুভ দিক রয়েছে। অশুভ দিকটা কি, রাগ বাড়বে, হতাশা বাড়বে, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, সম্পর্কের মধ্যে টানাপোড়েন আসবে। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু ঘটে। তো এর বাইরেও আরো অনেক কিছু ঘটনা ঘটে, যার যেটা জানা রয়েছে যদি জানা থাকে কমেন্ট করে জানাবেন। তো আমি মোটামুটি কয়েকটা বললাম। তো এবারে দেখুন আমি কি বললাম, মে মাসে 3 তারিখে কিন্তু এই যে যোগটা, এই যোগটাকে কিন্তু আলটিমেটলি অশুভ যোগ বলা হয়। এই অশুভ যোগটা মে মাসের 3 তারিখে কেটে যাচ্ছে। মে মাসের 3 তারিখে তো কেটে যাচ্ছে, আমি এবার একটু ফিরে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডে।
এবং আমরা ফিরে গিয়ে আরেকটা প্ল্যান জায়গা দেখব, সেটা কিরকম। তার আগে আরো একটা জায়গা দেখে নিচ্ছি, সেটা কিরকম রয়েছে। দেখুন 20 তারিখ, এপ্রিল মাসের 20 তারিখ, এপ্রিল মাসের 20 তারিখে দেখুন স্যাটার্ন অর্থাৎ শনি রয়েছে 13 ডিগ্রি 44 মিনিট 10 সেকেন্ড, এবং মার্স 13 ডিগ্রি 46 মিনিট 15 সেকেন্ড। এটা আমার 5:30টার সময় ডেটা নেওয়া, এবং এটা কলকাতার লোকেশনে 20 এপ্রিল, 20 এপ্রিলের হিসাবে। তো এবারে দেখুন এই দুটো কিন্তু খুব কাছাকাছি চলে আসছে, অর্থাৎ 20 তারিখে এই যে সংঘর্ষগুলো বললাম, এই অশুভ যোগগুলো আরো বেশি বেশি করে প্রকট হবে। এবং আমি বললাম যেটা, যেহেতু এটা জলতত্ত্বের ঘর, জলতত্ত্বে কিন্তু শুভ ফলও যেমন ভালো দেয়, আবার অশুভ ফলও কিন্তু ভালো ফ্রুটফুল হয়। তো আমি ধরেই নিলাম এখানে কিন্তু এই যে যোগ, এই যোগটাকে কিন্তু কোনোভাবেই ভালো যোগ হিসাবে দেখা হয় না। এটা অনেকেই কি বলা হয়, ক্ষুদ্র যোগ বললাম, তো একটা অশুভ যোগ আমি বলছি, এত ভারী ভারী কথা বলার দরকার নেই। তো সেটা হচ্ছে এটা অশুভ যোগ হিসাবে দেখা গেল। এবারে দেখুন মঙ্গলের দৃষ্টি অনুসারে কোন রাশির উপরে কি প্রভাব পড়বে। তার মানে এই সময় আমরা যা বুঝলাম, একটা সংঘর্ষ, রাগ, হুঙ্কার, ঝংকার অনেক কিছু বেড়ে যাবে। অর্থাৎ এপ্রিল মাসের 8 তারিখ থেকে মে মাসের 4 তারিখ পর্যন্ত কিন্তু এরকম একটা অস্থিরতা চলতে থাকবে, কিন্তু মে মাসের 4 তারিখ থেকে আর সেই অস্থিরতার জায়গাগুলো কিন্তু থাকবে না, বা আস্তে আস্তে কেটে যাবে। তো এবারে দেখুন আমি যেটা বলছিলাম, মঙ্গলের আমরা দৃষ্টি দেখব। মঙ্গল বসে রয়েছে এই ঘরেতে, তো মঙ্গল যেহেতু এই ঘরে বসে রয়েছে, এবারে সে কোন কোন ঘরে দৃষ্টি দেবে। মঙ্গল দৃষ্টি দেয় আমরা জানি 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 8 নম্বর ঘর। তাহলে মঙ্গল যদি এই জায়গায় বসে থাকে, এই ঘর থেকে শুরু করে 1 2 3, এটা 4 নম্বর ঘর, এই ঘরটাতে হচ্ছে মঙ্গল একটা দৃষ্টি দেবে। তো অনেকেই ভাবছেন কি ব্যাপার, আমি কিন্তু উল্টো দিক থেকে গুনছি না, উল্টো দিক থেকে গুনছি না। আপনি যে ছকটা দেখছেন, এই ছকটা কিন্তু সাউথ ইন্ডিয়ান সিস্টেম, এবং আমি বহুবার আমার চ্যানেলে বারবার বলেছি, সেটা হচ্ছে আমরা যে সিস্টেমে কাজ করি সেটা হচ্ছে কেপি সিস্টেম, কেপি অ্যাস্ট্রোলজি, বা কৃষ্ণমূর্তিজির যে প্রসেস, সেই কৃষ্ণমূর্তিজির প্রসেসে আমরা কাজ করি। এখানে কিন্তু প্রেডিকশন অনেক নিখুঁত আসে, এবং আমরা অনেক মডার্ন স্টাইলে কাজ করি। আপনি আমাকেও দেখেছেন অনেক ভিডিওতেই, কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি ফেস ভিডিও বানাই। তো সেখানে দেখেছেন, আমি অনেকবার দেখিয়েছি আমার হাতে কিন্তু একটাও আংটি নেই। তো ঘটনা এটাই, আমাদের কিন্তু সবসময় যে আংটি পরেই কাজ করতে হবে এমনটা কিন্তু ব্যাপার নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সবসময় আংটি সাজেস্ট করি না, যদি হয় সেই জায়গায় দাঁড়িয়ে। এটা আমরা কত নম্বর পেলাম, এটা হচ্ছে 4 নম্বর ঘর। তো এটা আমরা যেটা পাচ্ছি, এটা হচ্ছে 4 নম্বর। তো আমি এটাকে 4 নম্বর দৃষ্টি হিসাবে আমি একটা মার্কিং করলাম, এবং এটা সরিয়ে দিলাম। তো এই জায়গায় সরিয়ে দিলাম, তো এটাকে একটু, এটা হচ্ছে তার 4 নম্বর দৃষ্টি পড়লো। এটা 4 নম্বর দৃষ্টি। 5, এবারে কত আসছে, 4-এর পরে 5 6 7, 7 নম্বর, তাহলে 4 নম্বর দৃষ্টিটা পড়ছে মিথুন রাশিতে, এবং 7 নম্বর দৃষ্টিটা পড়ছে কোথায় না কন্যা রাশিতে। তাহলে এটা হচ্ছে আসছে 7 নম্বর দৃষ্টি। তো আমি এখানেতে লিখে দিচ্ছি, এটা 7 নম্বর, বুঝতেও সুবিধা হবে আপনাদের সবকিছু। তাহলে 7 নম্বর দৃষ্টিটা এখানে পেলাম। এবারে 8 নম্বর দৃষ্টি রয়েছে, 8 নম্বর দৃষ্টিটা কোথায় না, 8 নম্বর দৃষ্টিটা পড়বে তুলা রাশিতে। তাহলে আমি এখানেতে এটা এই জায়গাতে নিয়ে গেলাম, এবং এটাকে আমি লিখলাম 8 নম্বর দৃষ্টি। তো দেখুন একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল যে আমরা কোথায় কে বসে রয়েছে, কোন দৃষ্টিতে বসে রয়েছে। এবারে দেখুন আপনার রাশি কোথায়, আপনার রাশি যদি, এবারে আমি আসছি মিথুন রাশি। মিথুন রাশির কি ঘটনা ঘটছে দেখুন, মিথুন রাশির এটা হচ্ছে 10 নম্বর ঘর। এটা যদি 1 নম্বর ঘর হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে 10 নম্বর ঘর, এটা 11, এটা 12 নম্বর ঘর। এবারে মিথুন রাশির আমি ধরে নিলাম, আপনার জন্মছক তো আমি দেখতে পাচ্ছি না, যদি জন্মছকেতে আপনার 12 নম্বর ঘরের সঙ্গে কোনো কানেকশন থাকে, অর্থাৎ ভেনাসের সঙ্গে যদি আপনার কানেকশন থাকে, আপনার জন্মছকে যদি ভেনাসের সঙ্গে মঙ্গলের কোনো কানেকশন থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার একটু লাক্সারিয়াস পারপাসে খরচাপাতি হয়ে যাবে। আমি সেই জায়গাগুলো বাদ দিলাম, পুরোটাই বাদ দিয়ে কোন জায়গাটা দেখছি, আপনার যেহেতু 10 নম্বর ঘর, এবং 10 নম্বর ঘরেতে যেহেতু মঙ্গল আসছে, আপনার কর্মক্ষেত্র ভালো হওয়ার যোগ রয়েছে। তবে যারা মার্স ঘটিত কাজকর্ম করেন, মার্স ঘটিত কাজকর্ম কিরকম, অর্থাৎ পুলিশে কাজ করেন, সেনাবাহিনীতে কাজ করেন, আর্ম ফোর্সে কাজ করেন, এই ধরনের মিলিটারি রিলেটেড জিনিসপত্রে কাজ করেন, অর্থাৎ যেখানে সাহসিকতার প্রয়োজন হয়, সেই জায়গাতে কিন্তু আপনার ভালো হবে। তবে পুরোটাই যে ভালো হবে এমনটাও বলবো না, জন্মছকে অবশ্যই মঙ্গলকে ভালো থাকতে হবে, অবশ্যই এনাদের জন্মছকে মঙ্গল ভালোই থাকে, তো যে কারণে কিন্তু এই জায়গাতে সাহসিকতার সঙ্গে কাজ করতে পারেন। তো ওভারঅল কিন্তু এদের ভালো হবে। তবে অন্যান্য যারা রয়েছেন তাদের কিন্তু এই জায়গাতে একটু দ্বন্দ্ব বিবাদ, অর্থাৎ
যেহেতু 10 নম্বর ঘর, স্বাভাবিকভাবে কিন্তু কর্মক্ষেত্রে একটু ঝামেলা ঝঞ্ঝাট এই সমস্ত জায়গাগুলো একটু বাড়তে পারে, এই গল্পগুলো রয়েছে। পাশাপাশি আপনার কি রয়েছে, আপনার 1 নম্বর ঘর, 1 নম্বর ঘরে দৃষ্টি পড়ছে। যেহেতু আপনার 1 নম্বর ঘর দৃষ্টি পড়ছে, এই মুহূর্তে যেহেতু জুপিটার আপনার ঘরে রয়েছে, আপনি হয়তো শান্ত স্বভাবের থাকবেন, চুপচাপ থাকবেন, কিন্তু মাথার মধ্যে একটু মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা বাড়বে, যেহেতু আপনার এখানে 4 নম্বর দৃষ্টিটা পড়ছে। তো তার সঙ্গে সঙ্গে এবং জমি বাড়ি সংক্রান্ত বিবাদের জন্য কিন্তু আপনার মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো গেল এটা আপনার 1 নম্বর দৃষ্টি। এবারে আমি আসছি কোথায়, এখানে আপনার এটা 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4 নম্বর ঘর। আপনার 4 নম্বর ঘর এইখানে পড়ছে, 4 নম্বর ঘর এখানে পড়ছে। তো 4 নম্বর ঘরে যেহেতু আপনার এই জায়গাতে পড়ছে এবং এখানেও মঙ্গলের দৃষ্টি পড়ছে, স্বাভাবিকভাবে কিন্তু আপনার প্রথমেই বলে গেলাম এই ঘরটাতে যে আপনার মাথা গরম হয়ে যাবে, জমি বাড়ি সংক্রান্ত বিবাদ এই সংক্রান্ত ব্যাপারে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো 4 নম্বর ঘরে পড়ছে, 4 নম্বর ঘর থেকে আমরা কি দেখি, মা দেখি, মায়ের সাথে সম্পর্ক দেখি, বাড়ি গাড়ি পড়াশোনা এই সমস্ত জিনিসপত্র গুলো দেখি। তো মায়ের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে যেতে পারেন, তার সঙ্গে বাড়ি গাড়ি যেহেতু দেখি আমরা, তাই বাড়ি গাড়ি সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ যেটা বলছিলাম সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনি একটু ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে একটু মাথা গরম হতে পারে, এই জায়গাগুলো কিন্তু ঘটবে। এর বাইরে আর কিছু নেই। যারা পড়াশোনা করছে তাদের জন্য বলবো যে এই মুহূর্তে 4 নম্বর ঘরে যেহেতু দৃষ্টি পড়ছে, হয়তো পড়াশোনার ক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে। কাদের বিঘ্ন ঘটবে, যাদের জন্মছকে মঙ্গল খারাপ রয়েছে। আর যাদের জন্মছকে মঙ্গল খারাপ জায়গায় নেই, ভালো জায়গায় রয়েছে, তাদের কিন্তু এই জায়গাতে সমস্যা, জন্মছকে ভালো জায়গায় রয়েছে তাদের কিন্তু সমস্যা হবে না। তারা পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যেতে পারবে এবং ভালো পড়াশোনা হবে এই সময়টা। কারণ মঙ্গল প্রথমেই বলেছিলাম একটা শুভকারক প্ল্যানেট। এটাকে কিছু কিছু জায়গাতে অশুভ হিসাবে ধরা হয়, কিন্তু এটা কিন্তু অনেক জ্যোতিষীরাই এটাকে অশুভ হিসাবে ধরে না, এবং আমি নিজেও ধরি না। মঙ্গল কোনোভাবেই অশুভ নয়। তো এবং মাঙ্গলিক দোষ বলছি না, মাঙ্গলিক হওয়া একজন ব্যক্তির পক্ষে বর্তমান সময় দাঁড়িয়ে খুবই ভালো। আমার মাঙ্গলিক দোষ নিয়ে, মাঙ্গলিক যোগ নিয়ে ভিডিও রয়েছে, আপনি দেখে নিতে পারেন, চ্যানেলের একদম প্রথমের দিকে ভিডিওটা আমি দিয়েছিলাম। এবারে দেখুন, আপনার যেটা বললাম পড়াশোনার দিকটা কিন্তু ভালো হবে। এবারে আপনি বলছেন যে ভালো কি মঙ্গল ভালো কি খারাপ সেটা বুঝবো কি করে? দেখুন, মঙ্গল, আমরা কোনো প্ল্যানেটকে খারাপ বা ভালো তখনই বলি, অনেকে উচ্চস্থ নিচস্থ দিয়ে বলি, আমরা উচ্চস্থ নিচস্থটা খুব একটা কেপি অ্যাস্ট্রোলজাররা খুব একটা মানি না। এবারে সবাই যে মানেন না এমনটা নয়, অনেকেই মানেন না, ঠিক আছে। এবারে উচ্চস্থ নিচস্থর গুরুত্ব অবশ্যই রয়েছে, তবে মারাত্মক যে গুরুত্ব রয়েছে এমনটা নয়। মঙ্গল এই জায়গাতে অর্থাৎ কর্কট রাশিতে নিচস্থ হয়, এটা আমরা অনেকেই জানি। স্বাভাবিকভাবেই অনেকে বলতে পারেন যে কর্কট রাশিতে যদি মঙ্গল থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মঙ্গলটা অতটা ভালো ফল দেবে না, এটা সত্যি কথাই আপনার দেবে না। কিন্তু মঙ্গল দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে এই ঠিক বিশেষ করে যেটা বলছিলাম 8 তারিখ থেকে, এপ্রিল মাসের 8 তারিখ থেকে শুরু করে মে মাসের 3 তারিখ পর্যন্ত যে সমস্ত বাচ্চারা জন্মাবে, তাদেরও কিন্তু মঙ্গল খুব একটা ভালো জায়গায় থাকবে না। তার কারণ মঙ্গলের সঙ্গে স্যাটার্নের এখানে একটা অশুভ যোগ তৈরি হয়ে রয়েছে। তো এটা কিন্তু খুব একটা ভালো নয়, ভালো লক্ষণ নয়। তো এই সমস্ত বাচ্চারা যারা এই সময়টাতে জন্মাবে, তাদের কিন্তু জন্মছকে মঙ্গল ভালো জায়গায় থাকলো না। তো এরপরে যারা জন্মাবে তাদের কিন্তু ঠিকঠাক হবে। এবারে হয়তো অনেকে বলবেন যে একদম মঙ্গল ঢোকা থেকে শুরু করে একদম বেরোনো পর্যন্ত এতটা সময় খারাপ থাকবে। আমি বলবো না, এতটা সময় খারাপ থাকে না। যখন ক্লোজ কনজাংশন থাকে, আপনি একদম এই ছকটা ভুলে গিয়ে একেবারে সবকিছু চোখ বুজে তাকান যে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এবং চারিদিকে গ্রহ নক্ষত্রটা ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে একটার সঙ্গে একটা ডিস্টেন্স কতটা, হিউজ হিউজ ডিস্টেন্স। তো আমরা যখন ডিগ্রি দিয়ে বিচার করছি, এই একটা ডিগ্রির পার্থক্য মানে কিন্তু বিশাল দূরত্ব। কারণ মঙ্গল কোথায় আর শনি কোথায়, মঙ্গল অনেক আগে, শনি অনেক পিছনে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায়, এরা একটা ঘরে চলে আসছে। আমরা যদি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে আমরা যদি এইভাবে 12টা খণ্ডে ভাগ করে দিই, তখন দেখা যাবে যে এরা কিন্তু চলে আসছে। এবারে যখন খুব কাছাকাছি ডিগ্রিগুলো থাকে, কাছাকাছি ডিগ্রিগুলো থাকলে কি হয়, তখন একটার এফেক্ট আর একটার উপর পড়ে। তো যে এফেক্টেড ডিগ্রিটাকে আমরা 8 ডিগ্রি হিসাবে ধরি, এবং এর বাইরে 8 ডিগ্রি শুধু নয়, আরও অনেক কিছু ব্যাপার রয়েছে যেটা অ্যাস্ট্রোলজি নিয়ে একদম ডিপ লেভেলের নলেজ থাকলে তবেই বুঝতে পারা যায়, আদারওয়াইজ কিন্তু সবাই বুঝতে পারবে না এটা। তো গল্পটা এই জায়গাতেই। এবারে দেখুন, আমি আরেকটা যেটা বলছিলাম মিথুন রাশির জন্য, মিথুন রাশির তাহলে কি হলো, এই 4 নম্বর ঘর শেষ, এবার আসছে 5 নম্বর ঘর। 5 নম্বর ঘরে কোথায় পড়ছে না, এইখানেতে, অর্থাৎ অষ্টম দৃষ্টিটা পড়ছে তার এইখানেতে। তো অষ্টম দৃষ্টিটা 5 নম্বর ঘরে পড়ছে। 5 নম্বর থেকে আমরা কি দেখি, প্রেম দেখি, সন্তান দেখি।
যেহেতু এটা অষ্টম দৃষ্টি, স্বাভাবিকভাবেই কিন্তু অষ্টম দৃষ্টি মানেই কিন্তু প্রেম ঘটিত কারণে একটু ঝগড়া বিবাদ বাড়তে পারে, সন্তানদের সঙ্গে ঝগড়া ঝামেলা হতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনার ট্যালেন্টের যে বিকাশ, সেই ট্যালেন্টের বিকাশ ঘটবে। তবে যদি আপনি কোনো গুপ্তবিদ্যা তন্ত্রবিদ্যা নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য খুব ভালো হবে। এই সময় ভালো গ্রোথ পাবেন, ভালো শিখতে পারবেন কিছু। পাশাপাশি যারা রিসার্চ করেন তারা এই সময় যদি পেপার সাবমিট করেন তাদের জন্য ভালো হবে। একদম 100% ভালো হয়ে যাবে এমনটা বলবো না, কিন্তু ভালো হবে অনেকটাই। কারণ যেহেতু তারা তন্ত্রবিদ্যা গুপ্তবিদ্যা নিয়ে কাজ করে, তবে এই মুহূর্তে রিসার্চ পেপার জমা দিলে তাদের জন্য আহ, কতটা শুভ হবে সেটাও কিন্তু আবার দেখতে হবে তার সানের পজিশন অনুসারে। সান কোথায় রয়েছে? সান কিন্তু মিথুন রাশির সাপেক্ষে যদি আমরা দেখি 11 নম্বর ঘরে রয়েছে, এবং 11 নম্বর ঘরে যেহেতু এই সময়টা থাকবে, স্বাভাবিকভাবেই কিন্তু তার মান মর্যাদা বাড়ার কিন্তু সম্ভাবনা চরম পর্যায়ে চলে আসছে। তো স্বাভাবিকভাবেই এটা বলতেই পারি আমরা যে এই মুহূর্তে যারা মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের লোকজন যারা রিসার্চ পেপার জমা দেবেন তাদের কিন্তু মান মর্যাদা বৃদ্ধি পাবে, এটাই কিন্তু দেখা যাচ্ছে। মিথুন রাশির গল্প শেষ। এবারে আমি আপনাকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যেটা বলছিলাম যে মঙ্গল এবং শনি এক ঘরে থাকা মানেই একটা মারমার কাটকার ব্যাপার, যেটা অনেকেই বলে থাকেন বা অনেক কিছু করে থাকেন। এমনটাই কি ঠিক? আমি বলবো এমনটা পুরোপুরি ঠিক নয়। তার কারণ দেখুন, আমি এক্ষুনি আপনাকে বুঝিয়ে দেবো এবং আপনিও আমার সঙ্গে একমত হবেন এবং একমত হতে বাধ্য হবেন। তার কারণ রয়েছে। কি কারণ? আমরা কি জানি, মঙ্গল কোথায় গিয়ে এসে নিচস্থ হয়? চন্দ্রের রাশি কর্কটে। এবং কোথায় গিয়ে উচ্চস্থ হয়? ঠিক এর উল্টো দিকে, অর্থাৎ মকর রাশিতে সমসপ্তমে। অর্থাৎ এখান থেকে যদি আমি গুনতে থাকি 1 2 3 4 5 6 7, মকর রাশিতে এসে উচ্চস্থ হয়। মকর রাশির লর্ডকে স্যাটার্ন নিজে, অর্থাৎ শনি হচ্ছে মকর রাশির লর্ড। কেন মঙ্গল এখানে এসে উচ্চস্থ হয় জানেন? তার কারণটা আপনি শুনে নিন। শনিদেব কি? শনিদেব হচ্ছে কর্মফলের দেবতা। আপনি জানেন যে শনিদেব মানে হচ্ছে কর্মফলের দেবতা। তো কর্মফল যিনি করেন তাকে শনিদেব পছন্দ করেন, অর্থাৎ যিনি পরিশ্রমী তাকে শনিদেব পছন্দ করেন। মঙ্গল হচ্ছেন পরিশ্রমী ব্যক্তি। মঙ্গল কি বললাম? যারা সেনাবাহিনীতে কাজ করেন, আমি কথা বলতে বলতে অনেক কিছু বলে গেছি। সেনাবাহিনীতে যারা কাজ করেন, যারা পুলিশে কাজ করেন, আর্ম ফোর্সে রয়েছেন, এরা কি? এরা সব মঙ্গলের জাতক। এদের প্রচুর পরিশ্রম করেন এনারা। এরা কি হয়? এরা সব মঙ্গলের জাতক। এনারা কিন্তু মঙ্গলের জাতক বলতে এনারা সব মঙ্গলের প্রভাবাধীন ব্যক্তি আর কি। তো জাতক বললে ভুল হবে, মঙ্গল প্রভাবাধীন ব্যক্তি। তো প্রচুর পরিশ্রম করেন। এবং মঙ্গল হচ্ছে সৈনিক, মঙ্গল হচ্ছে সেনাবাহিনীর লোক, মঙ্গল হচ্ছে কে? মঙ্গল হচ্ছে সেনাপতি। তো মঙ্গলের কিন্তু পরিশ্রম অনেক বেশি। তো মঙ্গল প্রচুর পরিশ্রম করেন, যে কারণে মঙ্গল কি হয় আপনি দেখবেন, শুনে থাকবেন, যারা মাঙ্গলিক হন, এবং আমার ভিডিওতে রয়েছে যে যারা মাঙ্গলিক হন, মাঙ্গলিক হওয়া কিন্তু এখন ভালো। যারা মাঙ্গলিক হন তারা কিন্তু প্রচুর এনার্জেটিক ব্যক্তি হন, এই কারণেই হয়ে থাকেন। তো মঙ্গল যাদের ভালো জায়গায় রয়েছে তারা কিন্তু এনার্জেটিক পার্সন হয়ে থাকেন, কাজকর্ম করেও হাঁপিয়ে উঠবেন না। তো যে কারণে মঙ্গলকে শনিদেব পছন্দ করেন। আর শনিদেব মঙ্গলকে পছন্দ করেন বলেই কিন্তু শনিদেব তার নিজের ঘরে মঙ্গলকে উচ্চ স্থানে জায়গা দিয়েছে। এই ঘরটা কার? এই ঘরটা বৃহস্পতির ঘর। বৃহস্পতি রয়েছে এখন এইখানেতে। এই বৃহস্পতির ঘরেতে এখন স্যাটার্ন রয়েছে, মার্স রয়েছে। বৃহস্পতির ঘরেতে মার্স যে সুবিধাটা পাবে, স্যাটার্ন হয়তো সেই সুবিধাটা পাবে না। তাই মার্স তার নিজের বা মঙ্গল তার নিজের ক্যারিসমা দেখাতে পারবে, স্যাটার্ন হয়তো অতটা পারবে না। কিন্তু একদমই কি পারবে না? অবশ্যই পারবে। তাই স্যাটার্ন এবং মঙ্গলের যোগে যে যে ঘটনাগুলো ঘটে বললাম, সেই ঘটনাগুলো ঘটবে। কিন্তু মঙ্গলের সঙ্গে স্যাটার্নের যে খুব যে খারাপ জায়গা এমনটাও কিন্তু নয়। তার কারণ মঙ্গল স্যাটার্নের ঘরে, অর্থাৎ শনির ঘরেতেই কিন্তু মঙ্গল এখানে এসে উচ্চস্থ হয়। তার কারণ বললাম যেটা, মঙ্গল যেহেতু পরিশ্রমী ব্যক্তি, তাই স্যাটার্ন এনাকে পছন্দ করেন। আর পছন্দ করেন বলে এই যে কনজাংশন, এই কনজাংশন একটু হয়তো গন্ডগোল দেবে, কারণ একজন ফাস্ট মুভিং প্ল্যানেট, একজন স্লো মুভিং প্ল্যানেট, এদের দুজনের মধ্যে কিছু বৈপরীত্য রয়েছে, তাই একটু গন্ডগোল ঘটবে। কিন্তু শনি মঙ্গলকে পছন্দ করেন, তাই সেই দিক থেকে যেটা ধরা হয় বৈদিক অ্যাস্ট্রোলজিতে, মঙ্গলকে ধরা হয় দেবতাদের পক্ষে, শনিকে ধরা হয় অসুরদের পক্ষে। তাই এই জায়গাটা কিন্তু একটু
গন্ডগোল হলেও এইখানে কিন্তু যে প্রভাব মারাত্মকভাবে পড়ে যেতে পারে, সেই প্রভাব যেগুলো বলে গেলাম সেগুলো কাজ করবে। কিন্তু যাদের জন্মছকে মঙ্গল ভালো রয়েছে তারা কিন্তু আখেরে ভালো রেজাল্ট পাবেন। সুতরাং বুঝতেই পারছেন যে এটাকে একেবারে যে খারাপ চোখে আমরা দেখব এমনটাও কিন্তু নয়, ভালো চোখে দেখব। তবে এই ঘরের রেসপেক্টে আমরা অতটা ভালো চোখে দেখতে পারবো না। যদি এই ঘরে থাকতো, এই ঘরের জায়গাতে কিন্তু আমরা অত্যন্ত ভালো চোখে দেখতাম। অর্থাৎ মকর রাশিতে স্যাটার্ন বসে রয়েছে, সেই অবস্থায় সেখানে মার্স এসেছে, এটা কিন্তু আমরা অত্যন্ত ভালো চোখে দেখতাম। তার কারণ এটা স্যাটার্নের নিজস্ব ঘর, স্যাটার্ন নিজেই নিজের ঘরে বসে রয়েছে, অর্থাৎ শনিদেবের ঘরে নিজস্ব বসে রয়েছেন এবং তার ঘরে মঙ্গল এসে উপস্থিত হয়েছে। তো আপনি কাউকে পছন্দ করেন, আপনি আপনার বাড়িতে রয়েছেন, সেই অবস্থায় আপনার বাড়িতে যাকে পছন্দ করেন তিনি এসেছেন, আপনি তো তাকে আপ্যায়ন করবেন, খুব ভালো করে তাকে সেবা করবেন, যত্ন করবেন। তো এই জায়গাতে কিন্তু যে ভালো ফলটা পাওয়া যেত, এই জায়গাতে কিন্তু অতটা ভালো ফল পাওয়া যাবে না। সেই জন্য বললাম একটু একটু গন্ডগোল কিন্তু ঘটবে, তাও ঘটলেও মোটামুটি ওভারকাম করারও জায়গা রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর অনলাইন এবং অফলাইন দুটো প্রসেসেই কিন্তু আপনি আমার সঙ্গে আসতে পারেন। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।